আমরা আজকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টার কিছু সিকিউ সলভ করব, ঠিক আছে? ঢাকা বোর্ড 2025-এর একটা সিকিউ আমরা দেখতে পাচ্ছি। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, না দেখা যাচ্ছে এখন? জি ঢাকা বোর্ড 2025-এ আমরা পাত্র এ দেখতে পাচ্ছি, পাত্র বি দেখতে পাচ্ছি। পাত্র এতে 50 ml 5% অ্যাসিড দেওয়া আছে এবং কে অফ এর মান দেওয়া আছে। পাত্র বিতে 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, পিএইচ দেওয়া আছে 13। বলতেছে পাত্র একের পিএইচ বের করো। পাত্র একের আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, বি দেওয়া আছে, কে অফ এর মান দেওয়া আছে, আমাদেরকে পিএইচ বের করতে হবে। আমরা পিএইচের সূত্র কি জানি? নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাই না? তো এখানে আমাদের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা লাগবে মূলত। তো হাইড্রোজেন আয়ন কোনো কিছুর ঘনমাত্রা আমরা কীভাবে বের করতে পারি? ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এই যে রুট ওভার কে অফ এ ইন্টু সি, ঠিক আছে? রুট ওভার কে অফ এ ইন্টু সি। কে অফ এতে আমাদেরকে দেওয়া আছে এই যে কে অফ এ দেওয়া আছে। আর সি মানে বা এস মানে হলো ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। সি মানে কি? ঘনমাত্রা। আমাদের এখানে ঘনমাত্রা কি দেওয়া আছে? না, পার্সেন্টেজ আকারে একটা দেওয়া আছে, এমএল দেওয়া আছে, কিন্তু ঘনমাত্রা দেওয়া নেই। তো আমরা এস ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000 জানি না, এস এম বি বাই 1000। এখান থেকে এস এর মান বা সি এর মানটা বের করবো। এস এর মান হবে 1000 ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই এম বি। তাহলে এখানে তুমি ডব্লিউ এর মান জানো কত? 5% বলে দিছে, তাই না? 5% মানে কি জানো? এখানে এটা বুঝতে হবে তোমাকে। তুমি এখানে দেখো বইয়ের মধ্যে বি দেওয়া আছে কত? এখানে বি দেওয়া আছে 50 ml। বি কত দেওয়া আছে? 50 ml। তুমি কিন্তু বি এর মান 50 ml বসাইতে পারবে না, এটা তোমাকে মানে পেঁচানোর জন্য দিছে। মূলত আমাদের আনসার এই 5%-এর মধ্যে দেওয়া আছে। দেখো হোয়াট ইজ দ্য মিন বাই 5%? 5% মানে হলো 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব আছে, তাই না? 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব আছে, এটার মানেই তো হচ্ছে 5%। সো আমাদের এই 5 গ্রামটা মানে হলো ডব্লিউ এর মানটা, আর এই 100 mlটা মানে হলো ভি এর মানটা। কথা বুঝছো? সো আমরা এখানে ডব্লিউ এর মান ধরবো 5 গ্রাম আর ভি এর মান ধরবো 100 ml। এগুলো যাতে ভুল না হয়, কারণ কি আমাদের 5% বলছে। এই যে 5% ইজ ইকুয়াল টু হলো 100 ml অ্যাসিডের মধ্যে এত গ্রাম অ্যাসিড আছে। আর ওই যে এখানে যেটা দেওয়া আছে বি, এটা আমাদের কাজে আসবে না। আণবিক ভর বের করবা 46 গ্রাম, বসায় এস এর মান বের করবা, এস এর মানটা এখানে বসাবা, দেন পিএইচ বের করবা, ঠিক আছে? সো আমাদের মূল সূত্র হচ্ছে মূলত এটা। এখানে পিএইচ বের করার জন্য যে সূত্র, এখান থেকে হাইড্রোজেন কনসেন্ট্রেশন বের করবা, দেন যেটা লাগে ওটা তোমাকে বের করতে হবে আর কি। এরপরে কি বলছে? পাত্র এ এবং বি এর দ্রবণের মিশ্রণে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলে হাইড্রোজেনের ঘনমাত্রা অ্যাসিড থাকবে কিনা। এই ধরনের ম্যাথ আমরা এভাবে করতে পারি, সাথে অবশ্যই তোমাকে এটা দেখাইতে হবে। এখানে অনেক বড় এবং বিস্তারিত করে দেওয়া আছে, আমিও সমস্যা নিয়ে করাচ্ছি। তবে কি মূল আলোচনা হলো এটা, বাফারিং ক্রিয়া। এখানে তুমি যখন অ্যাসিড যোগ করবা, অল্প পরিমাণে অ্যাসিড যোগ করবা, এই যে এগুলো মাথায় রাখবা। অল্প পরিমাণে অ্যাসিড যোগ করা মানে হলো দ্রবণের ঘনমাত্রা স্থির থাকবে কিনা, এই বিষয়গুলো, বা পিএইচ স্থির থাকবে কিনা, পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা, এই প্রশ্নগুলো যখন আসে তখন দেখবা যে অটোমেটিক মানে বুঝে নিবা তোমাকে বাফারিং ক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? সো আগে দেখো আমরা পাত্র 2 এবং পাত্র এ এবং পাত্র বি মেশানোর পর এদের মানে তোমার মিশ্র ঘনমাত্রা কী হবে বা এদের সলিউশনটার পিএইচ কী হবে এটা আগে বের করবো। তাহলে আগে পাত্র এ এবং পাত্র বি কী করবা? মিক্স আপ করবা। তাহলে পাত্র এবং পাত্র বি দ্রবণের মিশ্রণে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করবে। তাহলে আগে আমরা দুটা দ্রবণ কী করব? একটা মিশ্রিত করব বা পরস্পরের সাথে মিশ্রিত করব। মিশ্রিত করার পরে আমরা ওই দ্রবণের মধ্যে মিশ্রিত যখন করলা, ওই দ্রবণের মধ্যে তোমার ওই দ্রবণের পিএইচটা কেমন সেটাকে আমাদেরকে যাচাই করতে হবে। এই দ্রবণের পিএইচটা কেমন, মানে একটা তুমি অ্যাসিড যোগ করবা আর একটা তুমি ক্ষার যোগ করবা। আমরা জানি এখানে স্বাভাবিকভাবে লবণ প্লাস পানি উৎপন্ন হবে। এখন এই লবণ প্লাস পানিটা কেমন হবে? অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা আমাদেরকে আগে বের করতে হবে। সো প্রথম কাজ এই কাজটা করা। আগে তুমি যে দ্রবণটা বের করবা, এই দ্রবণটা অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, এই যে তারা প্রথম কাজ আগে এটা বের করবা। এখন কীভাবে বের করবা? মূল সংখ্যা দিয়ে, ম্যাথগুলো সহজ, মূল সংখ্যা দিয়ে বের করবা। সো দেখো তোমাকে পাত্র এ দেওয়া আছে, পাত্র বি দেওয়া আছে, পাত্র এ এবং পাত্র বি।
তোমার প্রথম কাজ হলো পাত্র এ এর মধ্যে মোল সংখ্যা বের করা, পাত্র বি এর মধ্যে মোল সংখ্যা বের করা। ওকে, আসলে আমরা পাত্র বি এর মধ্যে মূল সংখ্যাটা বের করি। মূল সংখ্যা বের করার সূত্র কি? n = SB। জাস্ট ঘনমাত্রাকে আমরা আয়তন দ্বারা গুণ করে দিলে কি পাই? আমরা মূল সংখ্যা পেয়ে যাই। সো আমরা পাত্র এর মধ্যে মূল সংখ্যা বের করতেছি SB, S অফ A তো আমরা বের করে আনছি ওই যে আগে 1000, এই তোমার এটা দিয়ে তোমার 5% মানে কি 100 গ্রাম 100 ml এর মধ্যে 5 গ্রাম আছে। W = SMB/1000 দিয়ে আমরা আগের মেথে এটা করে আসছি, তো এখানে আবার করছে, সমস্যা নাই। বের করবে n এর মানটা, মূল সংখ্যাটা। এখন আমরা পাত্র বি এর মধ্যে বের করব। পাত্র বি এর মধ্যে আমাদের সেম কাজ না, n = SB করতে হবে, তাই না? n = SB বের করতে হবে। s এর মান জানা আছে? না। দেখো পাত্র বি এর মধ্যে s এর মান জানা আছে কিনা? s এর মান কিন্তু জানা নেই। এখানে তোমাকে জাস্ট কি দিছে? 40 ml দিছে, pH দিছে। 40 ml দিছে কিন্তু pHটা দিয়ে দিছে। তো কাজটা একটু কঠিন, আমাকে pH থেকে এখন s এর মধ্যে যাইতে হবে। হ্যাঁ, pH থেকে কিসের মধ্যে যাইতে হবে? s এর মধ্যে যাইতে হবে, মানে ঘনমাত্রাটা বের করতে হবে। এজন্য আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে। এই যে এক্সট্রা কিছু কাজটা হলো মূলত এই কাজটা। ওকে, সো আমরা মূলত কাজ হলো মূল সংখ্যা বের করতেছিলাম। দেখো আমরা পাত্র একের মূল সংখ্যা বের করলাম, রাখলাম এখানে বের করে n = SB দিয়ে। এখানেও পাত্র বি এর মূল সংখ্যা বের করব। এখন মূল সংখ্যা বের করার জন্য আমাদের অটোমেটিক্যালি এসটা বের করতে হবে। এখন এসটা বের করার প্রসিডিউর হচ্ছে আমাদের এই কাজটা। হ্যাঁ, যেহেতু pH দেওয়া আছে, pH থেকে বের করতে হবে। সো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি pH + PUH = 14 না? আমরা জানি pH + PUH যুক্ত করলে কি হয়? 14 হয়। সো PUH সমান কি হবে? 14 - pH। এখন pH তো তোমাকে জানা আছে, pH 13 দিয়ে দিছে, তাহলে PUH এর মান কত হবে? 1 হবে। এখন আমরা PUH এর সূত্র কি জানি? PUH এর সূত্র হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাই না? PUH মানে যে কথা, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন একই কথা। মানে তুমি pH যে কথা, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন একই কথা না? মানে হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম। সেমভাবে POH এর জায়গায় OH বসালে, এস এর জায়গায় OH বসালে এখানে OH বসাই দিবা, POH হয়ে যাবে তখন। এখানে সেম নেগেটিভ লগারিদম অফ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন। ওকে, এই যে বলে দিছে। সো এখন আমরা যদি লগে লগে কাটা দিই, এখানে আমরা এই OHটা পাবো এবং লগটা যদি কাটা দিই তাহলে tan ইনভার্স 1 হিসেবে আসবে বেসটা। তাহলে tan ইনভার্স 1 হবে। tan ইনভার্স 1 মানে হলো 0.1 মোলার, মানে 1/10 আর কি। সো হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন কত পেলে? 0.1 মোলার। এবং যেহেতু আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সো হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা যেটা, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এটা, যেহেতু এদের অনুপাত 1:1। সো SB এর মান হলো মূলত 0.1 মোলার, মানে হলো ওই পাত্রের মধ্যে ঘনমাত্রা কত বের করলাম? 0.1 মোলার, যেটা আমাদেরকে দেওয়া ছিল না। এখন আমরা আমাদের মেন টার্গেটে ফিরে যাই। আমাদের টার্গেট ছিল যে মূল সংখ্যা বের করা। তাহলে এই পাত্রের মূল সংখ্যা বের করলাম SB দিয়ে। তাহলে আমরা একটা কাজ করছি, খেয়াল করো। এই পাত্রের মূল সংখ্যা বের করলাম, তাহলে প্রথম কাজ হলো মূল সংখ্যা বের করা, বি পাত্রের মূল সংখ্যা বের করা। ওকে, তাহলে এইসব ম্যাথের মধ্যে তোমাকে প্রথম কাজ কী করতে হবে? মূল সংখ্যা বের করা, n = SB দিয়ে। মূল সংখ্যা বের করার পরে এবার তোমাকে বিক্রিয়াটা করাইতে হবে। মানে তুমি এই দুইটা পাত্রকে মিক্স আপ করবা না? এই দুইটা পাত্রকে মিক্স আপ করবা। এই যে মিক্স আপ করে তাদের মধ্যে এরকম বিক্রিয়া হবে না? এই যে বিক্রিয়াটা হচ্ছে, খেয়াল করো। অ্যাসিড, আমাদের মিথানোয়িক অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের লবণ এবং তোমার পানি তৈরি করলো, তাই না? এখন আমাদের এই বিক্রিয়াটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 1 মোল অ্যাসিড বিক্রিয়া করতেছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবং 1 মোল লবণ তৈরি করতেছে, তাই না? তোমাকে এখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল পাইলা? 0.004 মোল না? তার মানে বলতে পারো না এই যে 0.444 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.004 এত মোল সোডিয়াম এত বেশির সাথে বিক্রিয়া করে এত মোল লবণ তৈরি করবে, তাই না? এখানে তো তুমি দেখতেই পাচ্ছ 1 মোল বিক্রিয়া করতেছে 1 মোল অ্যাসিডের ক্ষারের সাথে 1 মোল লবণ তৈরি করতেছে। তার মানে 0.004 মোল বিক্রিয়া করবে, এত মোল তৈরি করবে এবং এত মোল এটা তৈরি করবে, তাই না? তাহলে দেখো আমি পাচ্ছিলাম কি? তাহলে আমি পাচ্ছিলাম এই যে 0.004 মোল অ্যাসিড বিক্রিয়া করবে, ঠিক আছে? 0.004 মোল অ্যাসিড বিক্রিয়া করবে আমাদের এই বিক্রিয়ার মধ্যে। কিন্তু আমরা অ্যাসিড পেয়েছি কতটুকু? দেখো 0.054, মানে অ্যাসিডের পরিমাণ কিছুটা বেশি ছিল। সো আমরা বিয়োগ করলাম, তার মানে অবশিষ্ট অ্যাসিডটা রয়ে যাবে। হ্যাঁ, তুমি যে পাত্রে এখানে অ্যাসিড দিলা, এখানে ক্ষার দিলা, এখানে অ্যাসিড কতটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে? এই যে অ্যাসিড বিক্রিয়া করতেছে 0.04 মোল তোমার অ্যাসিড বিক্রিয়া করতেছে। তাহলে বাকি অ্যাসিড রয়ে যাবে স্বাভাবিকভাবে পাত্রের মধ্যে। তাহলে দ্রবণে অবশিষ্ট অ্যাসিড, তাহলে এই যে আমাদের অ্যাসিড কতটুকু দিলাম মাইনাস অ্যাসিড কতটুকু বিক্রিয়া করতেছে, তাহলে এতটুকু অ্যাসিড রয়ে যাবে। তাহলে আমাদের দ্রবণের প্রকৃতি কেমন হবে? অ্যাসিডিক হবে। তাহলে এতটুকু আমাদের একটা ম্যাথ হইতে পারে। তোমাকে অনেক ম্যাথ দেখবে যে এরকম বের করতে বলছে, দ্রবণের প্রকৃতি বের করো। তাহলে আমরা ম্যাথ করবো তখন এতটুকু। তাহলে কীভাবে ম্যাথ করবা? প্রথম কাজ হলো দ্রবণের মূল সংখ্যা বের করা। এই যে এই পাত্রের মূল সংখ্যা বের করা, এই পাত্রের মূল সংখ্যা বের করা। মূল সংখ্যা বের করার সূত্র কি? n = SB। এটা বের করার জন্য তোমাকে যদি আশেপাশে অন্য কোনো কাজ করতে হয় তুমি করবা। ওকে, মূল সংখ্যা বের করার পরে বিক্রিয়াটা করাবা। বিক্রিয়াটা করার পরে লিখবা 1 মোল মানে যে যত মোল, এটা যদি সমান্তরালকরণ করে তুমি যদি 2 মোল পাও 2 মোল লিখবা। হ্যাঁ, তাহলে এখানে 1 মোল বিক্রিয়া করতেছে 1 মোল এটার সাথে এবং 1 মোল এটা তৈরি করতেছে। বা এখানে অ্যাসিডটা লেখারও প্রয়োজন না, আসলে লবণটা লেখার দরকার নেই। তুমি জাস্ট সোডিয়াম এই অ্যাসিড এবং ক্ষার নিয়ে লিখলে হবে। মানে
1 মোল অ্যাসিড বিক্রিয়া করতেছে 1 মোল ক্ষারের সাথে, সুতরাং 0.04 মোল অ্যাসিড বিক্রিয়া করবে 0.04 মোল ক্ষারের সাথে, অ্যাসিডের সাথে। সো আমাদের 0.04 মোল অ্যাসিড মূলত এখানে বিক্রিয়া করবে, কিন্তু আমাদের অ্যাসিডের পরিমাণ তো আরও বেশি, এত মোল। সো আমরা এত থেকে বিয়োগ করে অতিরিক্ত অ্যাসিডটা বের করলাম। এভাবে করে তুমি যদি দেখো যে অ্যাসিড অবশিষ্ট থাকতেছে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। যদি দেখো যে ক্ষার অবশিষ্ট থাকতেছে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। ওকে, এতটুকু একটা ম্যাথ হতে পারে। এরপর আমাদের এই ম্যাথটা একটু elaborate, তাহলে আমরা অলমোস্ট চলে গেছি এর মধ্যে। দেখো এখন আমাদের ঘটনা কী হয়েছে, ঘটনা হয়েছে তোমার এই পাত্রের মধ্যে অ্যাসিড অবশিষ্ট আছে কিছু পরিমাণে, হ্যাঁ অ্যাসিড অবশিষ্ট আছে, আবার অ্যাসিডের সাথে একটা লবণও আছে। খেয়াল করো, এই যে একটা লবণ তৈরি হয়েছে না, লবণ তৈরি হয়েছে না, এই যেখানে, তার মানে কিছুটা লবণও আছে। আমরা কি জানি, আমরা জানি যখন কোনো একটা অ্যাসিড, কোনো একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ মিলে যেটা তৈরি হয় তাকে আমরা কি বলি, অম্লীয় বাফার না। অম্লীয় বাফারের সংজ্ঞা কি, দুর্বল অ্যাসিড প্লাস তার লবণ। ক্ষারীয় বাফারের সংজ্ঞা কি, দুর্বল ক্ষার প্লাস তার লবণ। তাহলে এটা যদি দুর্বল অ্যাসিড, সো আমাদের এটা কি হবে, অম্লীয় দ্রবণ হবে, অম্লীয় বাফার হবে। তো অম্লীয় বাফারের মধ্যে আমরা যদি ভাঙি, দেখো মৌলগুলোকে তুমি যদি ভাঙো, এই যে লবণটাকে যদি ভাঙো, অ্যাসিডটাকে ভাঙো, পি পাবা। এই যে লবণটাকে, অ্যাসিডটাকে ভাঙলে তুমি হাইড্রোজেন পাবা আর বাইকার্বনেট আয়ন পাবা এখানে। আর এই এটাকে ভাঙলে, লবণটাকে ভাঙলে সোডিয়াম প্লাস পাবা আর এটা পাবা, হ্যাঁ। সো এখন এই কাজটা তুমি এই বক্সের মধ্যে দিয়ে দেখাবা। এখানে বক্সের মধ্যে আয়নটা দেখাইছে, যাই হোক। তাহলে ঘটনা কী হবে দেখো, আমি এভাবে করে দেখাইতে বলি। দেখো যখন তুমি এখানে দিবা, এই যে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করবা, তখন দেখো তুমি এটাকে ভাঙাইছো, HCOOH ভেঙে কী তৈরি করলো, হাইড্রোজেন প্লাস HCOO মাইনাস তৈরি করলো না। এখন তুমি কি যোগ করতেছো, তুমি যোগ করতেছো হালকা পরিমাণে অ্যাসিড, হ্যাঁ অল্প পরিমাণে কি যুক্ত করতেছো, অ্যাসিড। এখন অ্যাসিড মানে কি, এখানে তোমার কি পাবা, হাইড্রোজেন পাবা। অ্যাসিড মানে কি, হাইড্রোজেন পাবা না। সো অ্যাসিডটা মূলত আমাদের এই দ্রবণের মধ্যে যে HCOO মাইনাস ছিল, এটার সাথে বিক্রিয়া করে ফেলবে, বুঝছো। এটার সাথে বিক্রিয়া করে সেটা মূলত আবার HCOOH তৈরি করবে। এই যে এটাই দেখাচ্ছে, যখন হাইড্রোজেন দিলা মানে অ্যাসিড দিলা, তখন এটা HCOO মাইনাসের সাথে বিক্রিয়া করে আবার HCOOH তৈরি করলো। কিন্তু দেখো আমরা দিলাম কিন্তু একটা অ্যাসিড, এটা অ্যাসিডটা দেওয়ার পরে অ্যাসিডটা আমাদের দ্রবণের HCOO মাইনাসের সাথে বিক্রিয়া করে আরেকটা দুর্বল অ্যাসিড তৈরি করলো। এখন স্বাভাবিকভাবে তুমি দ্রবণের মধ্যে একটা শক্তিশালী অ্যাসিড দেওয়ার পরে বিক্রিয়ার পিএইচ যতটুকু চেঞ্জ হবে, দ্রবণের পিএইচ, একটা দুর্বল অ্যাসিড দিলে নিশ্চয় ততটুকু পিএইচ চেঞ্জ হবে না। সো এখানে চেঞ্জ যদিও হয় খুবই অল্প, এটা তুমি চিন্তায় বা মানে তোমার গণনায় নাও আনতে পারো। সো আমরা বলতে পারি এখানে মূলত এটা গণমাত্রাটা স্থির থাকবে। ওকে, পিএইচের মানে কোনো পরিবর্তন হবে না, বুঝছো। তাহলে এখানে কাজটা কী করলাম, HCOO মাইনাসকে বিয়োজিত করলাম, বিয়োজিত করে দুইটা আয়ন পাইলাম। এই আয়নটা মূলত আমাদের এটার সাথে বিক্রিয়া করে তোমার তৈরি করলো, ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হতো খার দিলাম, তুমি খার দিলা, খার দিলে ঘটনা কী হইতো, আবারও সেম। খার দেওয়া মানে কি, ওয়েজ দেওয়া। এখন ওয়েজটা কী করতো, আমাদের এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফেলতো, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে পানি তৈরি করে ফেলতো, সিম্পল। তাহলে তুমি দিলা অ্যাসিড, হয়ে গেছে পানি। তাহলে আলটিমেটলি দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না, পিএইচ চেঞ্জ হবে না। ওকে, সো এই টাইপের ম্যাথ তোমরা অনেক পাবা, প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। এবার আমরা ক্যাপিক অ্যাসিড রিলেটেড একটা ম্যাথ করি। এই যে সেম দেখো 1000 PH/POH এর ম্যাথ, এই যে মোল সংখ্যা বের করার সূত্র একই রকম। এই যে 1 মোল বিক্রিয়া করতেছে 1 মোলের সাথে 1 মোল লবণ তৈরি করতেছে, সেম ম্যাথ, একদমই সেম। অম্লীয় বাফার তৈরি করতেছে, বাফার কীভাবে কাজ করে এক্সপ্লেন করবা, হ্যাঁ। আর চিত্র একটা আছে, এই যে এই চিত্রটা অ্যাপ্লাই করতে পারো। দেখো এই চিত্রটা কীভাবে দিছে, এই চিত্রটা মানে হলো তোমার ধরো এটা হচ্ছে ক্ষারীয় বাফার, হ্যাঁ। ক্ষারীয় বাফারের মধ্যে কী থাকবে, একটা ক্ষার থাকবে, দুর্বল ক্ষার থাকবে এবং তার অ্যাসিড লবণ থাকবে। তাহলে দেখো একটা ক্ষার দিলা এবং তার লবণ দিলা, তো ক্ষারটা বিয়োজিত হবে কি দিয়ে, অ্যামোনিয়াম আয়ন এবং OH মাইনাস তৈরি করবে, এবং লবণটাও অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড তৈরি করবে। ঘটনা কী হবে, বাফার মানে কি, বাফার মানে হলো এমন একটা সলিউশন, যে সলিউশনের মধ্যে তুমি যখন হালকা অ্যাসিড বা ক্ষার যুক্ত করবা, অ্যাসিডের এখানে দ্রবণের ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না, পিএইচের কোনো চেঞ্জ হবে না। ওকে, স্বাভাবিকভাবে একটা দ্রবণের মধ্যে যখন তুমি পিএইচ অ্যাসিড দিবা, তখন এই দ্রবণটা কি হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে না, বা যখন ক্ষার দিবা তখন এটা ক্ষারীয় হয়ে যাবে না। কিন্তু বাফার হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে তুমি যখন হালকা অ্যাসিড বা ক্ষার দিবা, তখন এটা পিএইচের কোনো চেঞ্জ করবে না, এটা অটোমেটিক্যালি সেটা তোমার মানে মেকানিজম করে নেবে, কম্পেনসেট করে নেবে, কথায়, হ্যাঁ। নাহিম, আমরা অনেক দূর আগাই গেছি, মোটামুটি 2টা টাইপ শেষ করছি, তুমি রেকর্ডেড করে নিও, হ্যাঁ। এটা দেখো কি বললাম, যে একটা ক্ষার দিলা, ক্ষারটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হলো, আর তুমি ক্ষারে লবণ দিলা, লবণটাও এভাবে পরিণত হইলো। এখন আমরা ধরো বাফার মানে কি বললাম, যখন একটা দ্রবণের মধ্যে তুমি যখন অ্যাসিড বা ক্ষার দিলা, দেয়ার ইজ নো চেঞ্জ অফ দ্য পিএইচ। ওকে, এখন তুমি যখন ওই দ্রবণের মধ্যে হালকা করে হাইড্রোজেন আয়ন দিবা,
হালকা করে হাইড্রোজেনের মানে মূলত অ্যাসিড দিবা, অ্যাসিড। যখন অ্যাসিড দিবা তখন এই অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা মূলত ওয়েজের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। তাহলে দিলা তুমি অ্যাসিড, তৈরি করে ফেললো পানি, দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। আবার যখন তুমি হাইড্রোক্সিল আয়ন দিবা, হাইড্রোক্সিল আয়ন মানে হচ্ছে খুবই শক্তিশালী একটা ক্ষার দিলা, লাইক সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো শক্তিশালী একটা ক্ষার দিলা। শক্তিশালী ক্ষারটা আমাদের অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেললো। দেখো আমি দিলাম খুবই শক্তিশালী একটা ক্ষার, আমাকে তৈরি করে দিল একটা কম শক্তিশালী ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা খুবই কম শক্তিশালী ক্ষার। সো আমাদের দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না। ওকে, সেইভাবে মূলত বিষয়টা কম্পেনসেট হয়। ওকে, তোমরা যে এই চিত্রটা দিয়ে বলতে পারো, চিত্রটা দিয়ে সবচেয়ে সহজ গোছানোভাবে বলতে পারবা, এভাবে লিখতে পারো যেভাবে দেখালাম। ওকে, প্র্যাকটিস করবা। এবার আসো আমরা সাম্যাবস্থার চাপের প্রভাব মানে হলো লাসা তেলের নীতি। দেখো এখানে আমাদের বিক্রিয়া দেওয়া আছে, A2 B2 এর সাথে বিক্রিয়া করে 2AB তৈরি করতেছে। আমরা চাপের প্রভাব এক্সপ্লেইন করব। তো সাম্যাবস্থা আমি একবারে তোমাকে এটা বুঝাই দেই, লাসা তেলের নীতিটা বুঝাই দিই। দেখো ধরো নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করতেছে। আমরা এখানে ΔH এর মান পাই লাইক -92 কিলোজুল। তাহলে আমাদের লাসা তেলের নীতি এক্সপ্লেইন করো। শুরুতে তোমাকে তাপের প্রভাব উল্লেখ করতে হবে, তাপের বা তাপমাত্রার প্রভাব। তো তাপের প্রভাব এখানে কি বলবা? তাপের প্রভাব দেখার জন্য তোমাকে আগে বুঝতে হবে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তাহলে প্রথম ডিসিশন কি, এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ΔH এর মান নেগেটিভ, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমি লাসা তেলের নীতিতে তোমাকে অলওয়েজ মনে রাখতে বলি এভাবে, বিক্রিয়ায় যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। আমরা জানি এখানে অলওয়েজ উভমুখী বিক্রিয়াতে হবে, তাই না? উভমুখী বিক্রিয়া হবে। উভমুখী বিক্রিয়া মানে হলো বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ যেমন পরিণত হবে, আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে, তাই না? সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো সামনের দিকে যাওয়া মানে হলো সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, মানে বেশি বেশি বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। আর পশ্চাৎমুখী মানে হলো উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে। কথা বুঝে গেছে? তো তাপের প্রভাবটা কি বললাম, যে যেটা হচ্ছে যে কোনো প্রভাবের ক্ষেত্রে যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া না, তুমি তাপ কমাও, বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে আমি এই বিক্রিয়ার মধ্যে যদি তাপটা কমাই, বিক্রিয়া সামনের দিকে যাবে, তথা সম্মুখী বিক্রিয়ার হার বাড়বে অথবা উৎপাদ বাড়তে থাকবে। ওকে, আর যদি বিক্রিয়া বাড়াও, তাপমাত্রা বাড়াও, উল্টা কাজটা হবে আর কি। তাপমাত্রা কমালে যদি সামনের দিকে যায়, তাপমাত্রা বাড়াইলে পিছনের দিকে যাবে, এটা বলতে হচ্ছে না, তাই না? এবার হচ্ছে চাপের প্রভাব, যেখানে আমাদের এটা জানতে চাইলো। চাপের প্রভাব থাকার জন্য তোমাকে 2-3টা কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো সবগুলা বিক্রিয়ক এবং উৎপাদ অবশ্যই গ্যাস হতে হবে। সবগুলো উৎপাদ এবং বিক্রিয়ক কী হতে হবে? গ্যাস, সবাই গ্যাসই হতে হবে। দ্বিতীয় কথা, উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। এখানে খেয়াল করো, বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা টোটাল কত? এখানে 1, এখানে 3, টোটাল কত? 4, আর এখানে কত? 2। সো মোল সংখ্যার পার্থক্যটা থাকতে হবে, যদি থাকে তাহলে চাপের প্রভাব থাকবে। এখন আসো মোল সংখ্যার পার্থক্যটা কীরকম আছে। 4 থেকে কত হয়েছে? 2, কমে গেছে না? আমি কি বললাম, বিক্রিয়া যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করো। 4 থেকে 2 হয়েছে, তুমি চাপ বাড়াও। হ্যাঁ, 4 থেকে 2 হয়েছে, কমে গেছে না? তুমি চাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে যাবে। যেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজটা করবা। ওকে, 4 থেকে 2 হয়েছে মানে কমছে মোল সংখ্যা, তুমি চাপ বাড়াও, বিক্রিয়া সামনের দিকে যাবে, শেষ। আর গণমাত্রা মানে হলো বিক্রিয়া গণমাত্রা বাড়লে উৎপাদ বাড়তে থাকবে, উৎপাদের গণমাত্রা বিক্রিয়া বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের লাসা তেলের নীতির একদম জিস পয়েন্ট। ওকে, এতটুকু বুঝলে তুমি নিজের ভাষায় লিখতে পারবা। সো এটা আশা করি পারবা এখন, এখানে যেটা বলছে। সো এখানে দেখার বিষয় হচ্ছে আগে আমাদের শর্ত পালন করতেছি না, গ্যাস গ্যাস গ্যাস। ওকে, প্রথম শর্ত হয়ে গেছে। দ্বিতীয় শর্তের মধ্যে এখানে মূল সংখ্যা কত? 1, এখানে 1, 2, এখানে 2, আর এখানে আলোচনার কিছু নেই, এখানে চাপের প্রভাব থাকবেই না, মূল সংখ্যার কোনো পার্থক্য নেই। সো ডিরেক্ট লিখে দিবা চাপের প্রভাব থাকবে না। কেন থাকবে না একটু আগে, মানে এখানে তুমি এক্সপ্লেন করতে হবে না, লাসা তেলের নীতি কী এটা লিখবা, কী কী নিয়ামক থাকে এটা লিখবা, একটু এক্সপ্লেন করবা, মানে ওটা 1 পৃষ্ঠা তো লিখতে হবে, তাই না? আর কি ক্যাপি রিলেটেড একটা ম্যাথ আমি দেখাই দিতে পারি, ক্যাপি বের করার। এই যে এগুলো দেখাইলাম পিএইচ বের করার জন্য, এগুলো দেখবা। ডিরেক্ট ক্যাপি চাচ্ছি একবারে। এগুলো করাইলাম। হ্যাঁ, কে অফ এ কীভাবে বের করবা, সূত্র হচ্ছে গণমাত্রার সূত্র হচ্ছে √K অফ A × C। সি মানে হলো কনসেন্ট্রেশন, গণমাত্রা। আসো ক্যাপি রিলেটেড একটা ম্যাথ আমরা করি। যশোরপুর 2025। 2AB3 বিক্রিয়া করে কী তৈরি করতেছে? A2 তৈরি করতেছে এবং 3V2 তৈরি করতেছে। ΔH এর মান হলো পজিটিভ। ওকে, ক্যাপি নির্ণয় করো। তাহলে আমরা এই ম্যাথের মধ্যে ক্যাপি বের করবো, ঠিক আছে? ক্যাপি কীভাবে বের করতে হয় খেয়াল করো। আমাদের এখানে বলে দিছে যে
30 ডিগ্রি তাপমাত্রায় 2.5 atm চাপে, তার মানে পি এর ভ্যালু দেওয়া আছে, চাপের মান দেওয়া আছে, 25% বিয়োজিত হয়, মানে আলফা এর মান দেওয়া আছে। আমরা জানি 25% মানে কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, এটা হচ্ছে আলফা এর মান। ওকে, তাহলে আসো আমরা বিক্রিয়াটা লিখি। 2Ab3 বিয়োজিত হয়ে কী তৈরি করতেছে? A2 এবং 3H2 তৈরি করতেছে, 3V2 তৈরি করতেছে মূলত এখানে। হ্যাঁ, 3V2 তৈরি হবে আর কি, এটা V হবে। সো এইসব ম্যাথের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সমতাকরণ করে কাজ করতে হবে। এখানে সমতাকরণ করা থাকুক কিংবা না থাকুক, তুমি অলওয়েজ সমতাকরণ করবা। তো আমাদের আলফা এর মান 0.75 মানে 75% মানে 0.75, আর পি এর মান দেওয়া আছে 2.5। ওকে, প্রথম কাজ কি? প্রাথমিক অবস্থায় লিখবা, তারপর সাম্য অবস্থায় লিখবা। প্রাথমিক অবস্থায় মানে কি? বিক্রিয়া শুরু হওয়ার আগে। দেখো, বিক্রিয়া শুরু হওয়ার আগে সব কিছুই কি বিক্রিয়ক না? বিক্রিয়া শুরু হওয়ার আগে সব কিছুই কি বিক্রিয়ক। এই জন্য এখানে 2 মোল দিলা বা 2 দিলা, মোল দিতে হবে না, জাস্ট 2 দিবা। আর বিক্রিয়া শুরু করার সময় কি কোনো উৎপাদ ছিল না? তাহলে বিক্রিয়ার উৎপাদের ক্ষেত্রে 0 0 বসাবা প্রাথমিক অবস্থায়। এবার আসো, কিছুক্ষণ গেল, সময় গেল, বিক্রিয়ার সাম্য অবস্থায় চলে আসলো। সাম্য অবস্থা মানে কি? আমরা জানি উৎপাদ আস্তে আস্তে বাড়তে থাকবে, বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এখানে কিছুমাত্র বিয়োজন মাত্রা পাবো না, আমরা কতটুকু উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়ে গেল, হ্যাঁ, এবং কতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে আবার উৎপাদ করে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন মাত্রা। মানে কিছু পরিমাণ বিক্রিয়া হলো, কতটুকু বিক্রিয়া হলো ওটাকে আমরা ধরবো আলফা। তাহলে আমাদের সূত্র হচ্ছে এই 2 থেকে এখানে যেহেতু 2 মোল আছে, সো এই 2 আলফা বিয়োগ করবা কার থেকে? আগে যেটা ছিল তার থেকে। তাহলে 2 - 2 আলফা, কথা বুঝছো? এখানে যেহেতু 2 মোল আছে, সো 2 আলফা। ওকে, আর এখানে কি 1 না, সো শুধু আলফা। আর এখানে 3b না, সো 3 আলফা, বুঝছো? আর এখানে আমাদের ওই যে 0 থেকে তো আলফা করতে হয়, এই জন্য আমরা এটা করি নাই। হ্যাঁ, একই থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা আলফা এর মানটা বসায় দাও। আলফা এর মানটা বসায় দিলে এরকম মোল সংখ্যা পেয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, পরেও বসাইতে পারো, এখনও বসাইতে পারো, সমস্যা নেই। তাহলে বসাই দিলাম, মূল সংখ্যা পেয়ে যায়। তাহলে সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা বের করো একটু। এই যে এখানে 0.5 মোল পাইলা, এখানে 0.75, এখানে 2.25 মোল, তাহলে 3.5 মোল পাইলা। এখন আসলে আমরা আংশিক চাপটা বের করি। আংশিক চাপটা আমাদের লাগবে হচ্ছে এই যে এই তোমার ক্যাপি বের করার জন্য। ক্যাপি বের করার সূত্রই হচ্ছে মূলত এটা। হ্যাঁ, সো ক্যাপি বের করার সূত্রটা আমি একটু বলে দিই এখানে। দেখো, তোমার এখানে আমরা পাইছি কি 2Ab3 বিক্রিয়া করতেছে, 2Ab3 বিক্রিয়া করতেছে, কী তৈরি করতেছে? A2 এবং V2 3 অণু। ঠিক আছে, তো আমরা ক্যাপি রিলেটেড ক্যাপির সূত্রটাকে মূলত, ক্যাপি মানে হলো আমাদের আংশিক মানে এক্ষেত্রে তোমার ওই যে স্থির চাপে বের করতেছে, তো কনস্ট্যান্ট অফ প্রেশার। ওকে, সো পি এর জন্য প্রেশার। সো এটার সূত্র হচ্ছে তুমি উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদের আংশিক চাপের গুণফল। পি অফ এ মানে হলো পার্শিয়াল প্রেশার অফ এ, মানে এই এর আংশিক প্রেশার ইনটু বি এর আংশিক প্রেশার পি অফ V2। ঠিক আছে, আর এটার পাশে যে সহগটা থাকে এটা অলওয়েজ উপরে গুণ আকারে যাবে। এই যে উপরে সহগ আকারে এটা গুণ আকারে যাবে। 3, এই যে পাশে 3 আছে, এটা উপরে কিউব হিসেবে গেল, আর এখানে তোমার যেটা আছে 1 যেটা আছে, এটা 1 হিসেবে যাবে আর কি। হ্যাঁ, আর এখানে কি আছে? নিচে হবে, তাহলে উপরে কি হবে? উপরে লিখবা উৎপাদের আংশিক চাপের গুণফল। ওকে, উৎপাদের আংশিক চাপের গুণফল, এই যে এগুলো আংশিক চাপ গুণ করে দিবা। আর ক্যাসি বের করার সময় আমরা কী করি? ক্যাসি বের করার সময় উৎপাদের ঘনমাত্রার গুণফল মানে সি মানে হলো ঘনমাত্রা, আর এখানে পি মানে হলো পার্শিয়াল প্রেশার। ওকে, তো সি মানে হলো ঘনমাত্রাগুলো গুণ করে দিবা, আর সিস্টেম একই, যেগুলো উপরে সবটা গুণ আকারে যাবে, পাওয়ার আকারে যাবে, আর নিচে বিক্রিয়ক হবে। হ্যাঁ, ক্যাসি বের করার সময় সূত্রটা মনে রাখবা, আর ক্যাপি বের করার সময় সূত্রটা মনে রাখবা। ওকে, সো আমরা ক্যাপি বের করতেছি এখন। তাহলে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, মানে উৎপাদের তোমার পার্শিয়াল প্রেশারের গুণফল। তাহলে এই ক্যাপি বের করবা কীভাবে? উৎপাদের ক্যাপি, সুতরাং পার্শিয়াল প্রেশার গুণফল, আর ক্যাসি বললে উৎপাদের ঘনমাত্রা গুণফল, ঘটনা একই সব। ওকে, যদি ক্যাপি বের করতে বলা হয় পার্শিয়াল প্রেশার নিবা, আর ক্যাসি বের করতে বললে কনসেন্ট্রেশন নিবা, সি। হ্যাঁ, আর নিচে বিক্রিয়ক, তাহলে এখানে বিক্রিয়ককে এই 2Ab3, তাহলে Ab3 এর পার্শিয়াল প্রেশার, আর উপরে 2টা স্কোয়ার হিসেবে যাবে। ওকে, এখন তুমি পার্শিয়াল প্রেশার বের করতে হবে। তাহলে এখন আসো পার্শিয়াল প্রেশার কীভাবে বের করবা, বা আংশিক চাপ কীভাবে বের করবা? দেখো, তুমি ওই যে আগে ইয়াটা লিখবা, এই যে বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়া লিখে মূল সংখ্যা বের করবা। হ্যাঁ, সাম্যাবস্থা মূল সংখ্যা বের করে এবার রাখো, আংশিক চাপ বের করো। তাহলে আসো আমরা এই যে কার আংশিক চাপ বের করবো? Ab3 এর আংশিক চাপ বের করবো। সো মনে রাখবা অলওয়েজ আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে এই যে এটা রাখো আপাতত, এই নিচে দিবা যে মোট চাপ, এই যে মোট মূল সংখ্যা কত? 3.5। হ্যাঁ,
আর উপরে দিবা যে যার মূল আংশিক চাপ বের করতেছো তার মূল সংখ্যা। এভি 3 এর আংশিক চাপ বের করতেছো না, এভি 3 এর মূল সংখ্যা কত 0.5, এই যে 0.5 ইনটু মোট চাপ। মোট চাপ প্রশ্নে দেওয়া আছে 2.5, এই যে উপরে খেয়াল করো মোট চাপ 2.5 দেওয়া আছে। এবার আসো এ2 এর আংশিক চাপ বের করবা কিভাবে, তাহলে কি বলতেছি নিচে দিবা অলওয়েজ কি নিচে দিবা যে মোট মূল সংখ্যা, এই যে মোট মূল সংখ্যা কত 3.5, উপরে দিবা যে যার আংশিক চাপ বের করতেছো তার মূল সংখ্যা, এই যে কার বের করতেছি এ2 এর মূল সংখ্যা কত 0.75, এই যে 0.75 ইনটু 2.5 বা মোট চাপ। ওকে, এবার আসো বি2 এর, তাহলে কী বের করলাম আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে নিচে দিবা যে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত 3.5, উপরে কি দিবা যার আংশিক চাপ বের করতেছো তার মূল সংখ্যা, কার বের করতেছো বি2 এর মূল সংখ্যা কত 2.25, এই যে 2.25 ইনটু মোট চাপ 2.5 বের করলা। আংশিক চাপ বের করে তুমি সূত্র বসাইলে তোমার ক্যাপিয়ার ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটু সামারি করি। তোমার প্রথম কাজ হলো বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়াটা লেখার পর সমাধাকরণ করবা, তারপর প্রাথমিক অবস্থায় লিখবা এত মোল, আর এখানে আমরা জানি উৎপাদের ক্ষেত্রে 0 সাম্য অবস্থায় কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে আলফা পার্সেন্ট ধরি আমরা, আলফার মান অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। আলফা তো 2 আলফা 2 - 2 আলফা আলফা, এখানে 3 আলফা, জাস্ট দেখে দেখে বসাবা। সো আলফার মান যদি দেওয়া আছে তুমি আলফার মানটা বসায় বের করতে পারো, কিংবা যদি দেওয়া না থাকে মোট মোল সংখ্যা কীভাবে বের করবা, এগুলো সব যোগ করে দিবা। এই যে 2 - 2 আলফা প্লাস 3 আলফা, হ্যাঁ যেটা পাবা আর কি আলফা পরিমাণ পাবা, কী পরে আলফা দিয়ে পাবা মানটা। ঠিক আছে, এখানে আমরা দেওয়া আছে বিদায় তো এখানে আলফার মানটা বসানোর পরে ডিরেক্ট মোল সংখ্যা পেয়ে গেছিলাম, তাই না? যদি দেওয়া না থাকে আমরা আলফার মানটা এইভাবে করে যোগ করে মোট মোল সংখ্যা মোট মোল বের করব। সো এখন কাজ হলো আমাদের আংশিক চাপ বের করার সূত্র কি, নিচে দিবা যে মোট মোল সংখ্যা, উপরে দিবা যে যার আংশিক চাপ বের করতেছে তার মোল সংখ্যা ইনটু মোট চাপ। ওকে, এভাবে করে আংশিক চাপ বের করে লাস্টে গিয়ে সূত্র বসাবা, ক্যাসিয়ার মান পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের লাস্টে তেলে নিতে আবারও দিছে, পারবা আশা করি। এই যে গণমাত্রা রিলেটেড দেখাইলাম, এই যে এগুলো বললাম না, মূল সংখ্যা বের করে তারপর কাজ কারবার করবা, দেখবা আবারও লাশে তেলে নিতে আসছে আমাদের এখানে। আবারও তোমার এই যে ক্যাপির রিলেটেড ইয়াটা আসছে, দেখো আমি আবারও দেখাই ক্যাপিটা। তাহলে এখানে XCl5 দেওয়া আছে, XCl5 থেকে XCl3 এবং Cl2। সো শুরুতে কি বললাম, এটাকে ধরবো 1, কিছু নাই মানে 1 আছে, আর এখানে 0 এখানে 0, সাম্য অবস্থায় বা প্রাথমিক অবস্থায়। আর সাম্য অবস্থায় মানে ধরো যে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এখানে বলবো 1 - আলফা, আর এখানে শুধু আলফা, এখানে শুধু আলফা। তাহলে এবার আসো আমরা মূল সংখ্যা বের করি সাম্য অবস্থায়। তাহলে এখানে 1 - আলফা প্লাস আলফা, এই যে 1 - আলফা প্লাস আলফা সবগুলো যোগ করে 1 + আলফা পাইলা। তাহলে এখন সাম্য অবস্থায় আমরা পার্শিয়াল প্রেশার অফ এটা বের করতেছি, হ্যাঁ পার্শিয়াল ধরি মোট চাপ হলো পি। ঠিক আছে, তো আমরা সাম্য অবস্থায় পার্শিয়াল প্রেশার বের করতেছি XCl5 এর। সো পার্শিয়াল প্রেশার বের করার সূত্রে কী বললাম, নিচে দিবা যে মোল সংখ্যা এটা, আর উপরে দিবা যে যার পার্শিয়াল প্রেশার বের করতেছে তার মূল সংখ্যা, কার বের করতেছি XCl5 এর মূল সংখ্যা কত 1 - আলফা, উপরে দিব 1 - আলফা ইনটু মোট চাপ পি। ওকে, সেমভাবে XCl3 নিচে দিবা যে 1 + আলফা, উপরে XCl3 এর মূল সংখ্যাটা ইনটু পি, নিচে দিবা যে 1 + আলফা, উপরে আলফা মানে হলো ক্লোরিনের মূল সংখ্যা ইনটু পি। দেন ক্যাপির সূত্রে বসায় দিবা। ক্যাপির সূত্র কি, উৎপাদের পার্শিয়াল প্রেশারের গুণফল ডিভাইডেড বাই বিক্রয়কের পার্শিয়াল প্রেশারের গুণফল। ওকে, দেন পার্শিয়াল প্রেশার বসাই দিলেই তুমি আলফা দিয়ে সূত্রটা পেয়ে যাবা। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কাজ। ওকে, এখানেও সেমভাবে করবা। এই যে দেখো 1 3 0, এখানে 1 - আলফা, এখানে 3 - 3 আলফা। ওকে, মানে এই যে আমরা 3 আলফাটা বিয়োগ করব, সাম্য অবস্থায় মূল সংখ্যা 3 আলফা, কার থেকে বিয়োগ আগে যেটা ছিল তার থেকে 3 - 3 আলফা, আর এখানে 2 আলফা তো উৎপাদ থাকবেই। সো মূল সংখ্যা বের করবা, এই যে মূল সংখ্যা বের করবা, দেন পার্শ্বে আংশিক চাপ বের করবা, ক্যাপিএর সূত্র দিবা, কাজ শেষ। এই যে আমাদের লাশে তালে নিতে আসছে, এগুলো দেখাইলাম। আলফার মান কীভাবে বের করবা, এই যে এটা একটা এখানে দেখাইলাম। হ্যাঁ, এই ম্যাথটা এখানে দেখাইলাম যে আমাদের কীভাবে এইগুলো করবা, তোমার পিএইচ পরিবর্তিত হবে কিনা। তাহলে এখানেও সেম কাজ না, পিএইচ আগের ম্যাথে কী ছিল তোমার, ওই যে সেম এরকম কিছু ছিল আর কি, গণমাত্রা চেঞ্জ হবে কিনা, এখানে পিএইচ চেঞ্জ হবে কিনা দিছে। সো একই কাজ, তুমি বাফার ক্রিয়াটা এক্সপ্লেন করবা। সো আগে প্রথম কাজ কি, এই পাত্রের মধ্যে মূল সংখ্যা বের করা, এই পাত্রের মধ্যে মূল সংখ্যা বের করা, তারপর বিক্রিয়াটা লিখে কত মোল কার সাথে বিক্রিয়া করতে সেটা লেখা, দেন কত কে অবশিষ্ট থাকে সেটা বের করা, তারপর তুমি ডিসিশনে চলে যাবা যে এটা অম্লীয় বাফার নাকি ক্ষারীয় বাফার। হ্যাঁ, সো এবার তুমি তোমার যে বাফারিং ক্রিয়াটা এক্সপ্লেন করে দিবা। ওকে, এই যে সেম কাজ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা পানির সাথে ওয়েচের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, তার মানে দেয়ার ইজ নো চেঞ্জ অফ দ্য পিএইচ ইন দ্য সলিউশন। ওয়েচটা আবার এটার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে, তাহলে এভাবে করে বাফারটা কাজ করতেছে আর কি। হ্যাঁ, আর এগুলো তো দেখাইলাম।
হাইড্রোস্ট্যাটিক তীব্রতায় রিডিং দিবে, এগুলো এই অধ্যায়ের না, আমাদের আগের অধ্যায়ে ছিল মোস্ট প্রবলি এটা। হাইড্রোস্ট্যাটিক তীব্রতা এদের মনে হয় রিডিং দিবে একবার, এগুলো নিজেরাই বুঝবা। আকারের জন্য কী কী হয়, ঋণাত্মকতার পার্থক্য থাকে এখানে কিছু, এগুলো একটু রিডিং দিও। হ্যাঁ, ক্যাসি বের করার জন্য, আমাদের ক্যাসি বের করার জন্য তো সেমভাবে বললাম, এই যে ক্যাসি বের করার জন্য তো আমরা স্বাভাবিকভাবে ক্যাপি দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করতেছি। হ্যাঁ, এই যে ক্যাপি দিয়ে দেখো, আগে ক্যাপির মানটা বের করবা, সেম কাজ। এই যে পার্সেন্টেজ তোমাকে দেওয়া আছে, মূল সংখ্যা জানো, মূল সংখ্যা বের করবা, সো আংশিক চাপগুলো বের করবা। এখানে এগুলো সব যোগ করছে মানে মোট চাপ আর কি, মূল সংখ্যা বলতেছে আর কি, মূল সংখ্যা ডিভাইড বাই যার আংশিক চাপ বের করতেছে তার মূল সংখ্যা ইন্টু পি, সব ক্ষেত্রে একই। ক্যাপি বের করবা, ক্যাপি থেকে এখন আমরা ক্যাসি বের করতে পারি খুব সহজে। ক্যাপি থেকে ক্যাসি বের করার সূত্র হচ্ছে ক্যাপি ইজ ইকুয়াল টু হলো ক্যাসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। এটা হচ্ছে ক্যাপি থেকে ক্যাসি বের করার সূত্র, কনভার্সন ল। এই ক্যাপি থেকে ক্যাসি বের করার সূত্র হচ্ছে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এনের মানে হলো উৎপাদ এবং বিক্রয়কের মধ্যে মূল সংখ্যার পার্থক্য, মানে এই উৎপাদের মধ্যে মূল সংখ্যা কত, বিক্রয়কের মধ্যে মূল সংখ্যা কত, ঠিক আছে। উৎপাদের দেখো এখানে ছিল 4, এখানে ছিল 2, তার মানে 2, আমাদের মূল সংখ্যা পার্থক্য কত, 2। এই যে ডেল এন ইজ ইকুয়াল টু -2, মূলত উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করবা, তাহলে 2 - 4 ইজ ইকুয়াল টু -2। সো এখানে তুমি জাস্ট কী করবা, এই ডেল এনের মান -2 বসাই দিলে তোমার আনসার পেয়ে যাবে। এখানে এই যে -2 বসাবা, আনসার পেয়ে যাবে এখানে, এই যে এখানে -2 বসাবা। ওকে, সো আমরা চাইলে ক্যাপি থেকে ক্যাসিও বের করতে পারি এইভাবে কনভার্সন সূত্রটা ইউজ করে। আবার রুল আসে তাহলে নীতি আসছে, আলফা বের করা দেখাইছি, এগুলো তো দেখাইলাম, এগুলো বললাম, এগুলো কি ক্যাপি বের করার সূত্র। তাপোৎপাদী বিক্রিয়া, তাপভারী বিক্রিয়া, এগুলো একটু রিডিং দিও বড় জোর। এখানে কি বললাম যে তাপোৎপাদী বিক্রিয়া দেখবা যে আমাদের বিক্রিয়কের যে শক্তি এটা বেশি হয় এবং উৎপাদের যে শক্তি এটা কম হয়, তাই না, তাপোৎপাদী বিক্রিয়ার মধ্যে আর কি। সো এখানে আমরা দেখো বিক্রিয়কের শক্তিটা বেশি হয়েছে, উৎপাদের শক্তিটা কম পাইছি, এই জন্য কার্ভটা দেখো নিচে উপরে দেখতে পাচ্ছি এই আর কি। পিএইচ সেম কাজ করবেন অনেকটা। ক্যাপি বের করা, এই যে বললাম এখানে মূল ভগ্নাংশ বের করার দরকার নাই, তুমি মূল ভগ্নাংশ বের করে কাজ করবে না। হ্যাঁ, এই যে আমরা যেভাবে তোমার আংশিক চাপ বের করছি, পার্শিয়াল প্রেশার অফ এক্স অফ এ, কীভাবে বের করবা, এই যে নিচে লিখবা মোট চাপ কত 1.2, উপরে লিখবা যার বের করতেছে তার, কার বের করতেছে এক্স অফ এ, এটার মূল সংখ্যা কত, এই যে 0.8 ইন্টু মোট চাপ কত দেওয়া আছে, মোট চাপ দেওয়া না থাকলে পি দিবা আর কি, শেষ। এই যে এখানে দিছে পি। ওকে, এভাবে করে করবা, এই যে এখানে লিখছে পি, আংশিক চাপ বের করছে, ঠিক আছে, এভাবে করে করবা। আংশিক ভগ্নাংশ বের করে করার দরকার নেই। লাস্টে তাহলে নীতি আসছে আলফা বের করা, আবারও বাফার ক্রিয়া, শেষ।